ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও চট্টগ্রামে মিলছে না জ্বালানি তেল, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বিপাকে কর্মজীবীরা। আমাদের এখানে এখন ডিউটি চলতেছে, তারপর আমরা এখানে সিরিয়াল ধরার জন্য আসছি, কিন্তু এখানেও তেল পাচ্ছি না। কিছু করার নাই, আমার তেলই তো নাই। তেল থাকলে না অফিসে যাবো। এখন অফিসের টাইমই 10টা, এখন বাজতেছে সকাল 8টা থেকে এখানে দাঁড়ানো। কক্সবাজার থেকে সড়ক পথে মাদকের অবাধ চোরাচালান, ঢাকাগামী বাসে পুলিশের অভিযান, 8 কেজি হেরোইন ও ইয়াবা জব্দ। 8 কেজি হেরোইন, যার আনুমানিক মূল্যমান 8 কোটি টাকা, 70টি নীল রঙের জিপারের ভেতরে রক্ষিত 14,000 পিস ইয়াবা। অনেক বড় চালান, সেটা নিশ্চয়ই আমাদের আন্তর্জাতিক চোরাচালানের মাধ্যমে এটা বাংলাদেশে ঢুকেছে। বন্দরনগরীর সড়ক অলিগলিতে তারের জঞ্জাল, দুর্ঘটনার সংখ্যা নিয়ে পথচারীদের চলাচল, সফল হয়নি মাটির নিচে কেবল স্থানান্তরের উদ্যোগ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। চট্টগ্রামে জ্বালানি সংকট কাটছে না, পেট্রোল পাম্পের সামনে দিন দিন গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও তেল পাচ্ছেন না অনেকে। দীর্ঘ সময় অপেক্ষার কারণে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, আর বিপাকে পড়ছেন অনেক কর্মজীবী। এই পেট্রোল পাম্পে ডিপো থেকে জ্বালানি তেল আসার পর বেলা 12টার দিকে সরবরাহ শুরু হবে, সেই তথ্য না জানাই ভোর থেকে লাইনে দাঁড়িয়ে আছেন গ্রাহকরা। প্রতিদিন এভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় একদিকে নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা, অন্যদিকে চাকরি হারানোর শঙ্কায় পড়ছেন অনেক কর্মজীবী। বিশেষ করে বিভিন্ন মার্কেটিং প্রতিষ্ঠানে কর্মরতরা পড়েছেন বিপাকে। গার্মেন্টসে স্যাম্পল কালেকশন করি আমরা। এখন আমার অফিসে আমার একটা কল ছিল, আমাকে গতকালকে মেসেজ দিয়েছে অ্যাপসে যে আপনি আসার সময় স্যাম্পলটা নিয়ে আসবেন, কারণ আমার গাড়িতে তেল নাই, আমি কীভাবে যাবো। শহরের প্রায় পাম্পই প্রায় সময় বন্ধ থাকে। আমাদের এখানে আমরা যেহেতু সেলস এবং মার্কেটিংয়ের জবে আছি, আমাদের এখানে এখন ডিউটি চলতেছে, তারপর আমরা এখানে সিরিয়াল ধরার জন্য আসছি, কিন্তু এখানেও তেল পাচ্ছি না। কিছু করার নাই, আমার তেলই তো নাই। তেল থাকলে না অফিসে যাবো। এখন অফিসের টাইমই 10টা, এখন বাজতেছে সকাল 8টা থেকে এখানে দাঁড়ানো। জ্বালানি সংকটের কারণে চট্টগ্রামের অধিকাংশ পেট্রোল পাম্পই বন্ধ, যেগুলো খোলা সেখানেও রেশনিং পদ্ধতিতে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। সংকট দিন দিন বাড়ায়, ভোগান্তিও চরমে। 300 টাকা করে প্রতিদিন তেল নিতে হচ্ছে, লাইনটা প্রতিদিন লাইন ধরতে হচ্ছে, আমাদের সময় নষ্ট হচ্ছে এবং আমাদের অনেক ভোগান্তি হচ্ছে, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। অনেক প্রতিদিন নিতে হয় এরকম 2 লিটার 3 লিটার করে। মধ্যপ্রাচ্যের উপর নির্ভর না করে ইউরোপ কান্ট্রিগুলোর উপর আমাদেরকে ডিপেন্ডেন্ট হতে হবে, যাতে করে বিকল্প একটা ব্যবস্থা নিতে পারি আমরা। সেই থেকে আপনার প্রায় 3 ঘন্টা যাবত এখানে আসছি, জামে তেল পাই না, পরে পাম্প মাত্র খুলছে, এখন তেল দিচ্ছে আর কি। এদিকে ব্যাংক, বিমা, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, এমনকি আবাসিক ভবনের জেনারেটর চালাতেও বোতল হাতে তেলের জন্য পাম্পে ভিড় করছেন অনেকে। এসব অনুরোধ, তদবির আর চাপ সামাল দিতে গিয়ে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে বলে দাবি পাম্পের বিক্রয় কর্মীদের। তেল দিচ্ছি 300 টাকার, ও বলতেছে ভাই আমি অমুক জায়গায় যাবো, আমি ওখানে যাবো, আমার তেল লাগবে, টাঙ্কি ফুল করে দেন, আমাকে 1000 টাকা তেল দেন, আমি আর আসবো না পাম্পে 1 সপ্তাহের জন্য। এইসব নিয়ে প্রতিনিয়ত মানুষের সাথে কি কথা কাটাকাটি হয়। আমাদের চাহিদা মনে করেন লাগবে যে 8,000 9,000, আমরা পাচ্ছি 4,500। এখন কালকে 9,000 লিটার ডিজেল দিয়েছে, এখন কালকেও বিক্রি করছে, এখনও বিক্রি চলতেছে আমাদের ডিজেল। সংকট নিরসনে এরই মধ্যে এসেছে তেলবাহী বেশ কয়েকটি জাহাজ। আগামী 8 এপ্রিল 51,000 মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল দিয়ে মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরে আরও 2টি জাহাজ আসার কথা। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে জ্বালানি সংকটের কি অবস্থা সেটি জানাবার জন্য সহকর্মী আলামিন শিকদার অপেক্ষা করছেন আমাদের জন্য। আলামিন, আজ ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে সরবরাহ ইস্যুতে মালিকরা কি বলছেন? বৃষ্টি, সরবরাহর জায়গা যেটা সরবরাহ আমরা দেখছি যে প্রতিটি পেট্রোল পাম্প বিপিসি থেকে তাদের যে তেল যেটা দাবি করেন বা যে চাহিদাটা তারা জানান, সেই চাহিদার 3 ভাগের 1 ভাগ তেল তারা পাচ্ছে। কেউ যদি 10,000 লিটারের চাহিদা দেয়, তাকে তেল দেওয়া হচ্ছে 4,000 লিটার, 5,000 লিটার, কোনো ক্ষেত্রে আরো কম তারা পাচ্ছেন। এবং অন্যান্য জায়গায় আমরা দেখছি যে এই যে তেলের যে সংকট, এটা কিন্তু শুধুমাত্র কয়েকটি পাম্পে আমরা দেখছি যে তেল তারা পাচ্ছে।
এবং বেশিরভাগ পাম্পে আমরা দেখছি যে একেবারে অকটেন নেই বলে তারা সাইনবোর্ড ঝুলিয়ে রাখছে। এতে আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তারা হচ্ছে মোটরসাইকেল চালকরা প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গায় এসে লাইন ধরছে, কিন্তু কোনো জায়গায় 200 টাকা, কোথাও 300 টাকার বেশি তারা তেল পাচ্ছে না। সব থেকে বেশি ভোগান্তিতে রয়েছে যারা পাঠাও রাইডার রয়েছেন তারা। আপনি তো বললেন আপনি পাঠাও রাইড করেন, এই যে কি কষ্টের মধ্যে যাচ্ছে আসলে সেটা বলবেন। সারাদিন আপনার কত লিটার তেল প্রয়োজন, এখন কতটুকু পাচ্ছেন? আমার আসলে এই সারাদিন রাইড শেয়ার করতে হইলে আমার সর্বনিম্ন একদম 400 টাকার তেল আমার লাগে, আবার পরের দিন আমার তেল লাগে। তো সেই ক্ষেত্রে আমার 600 টাকার তেল হইলে আমি মোটামুটি চলতে পারি, পরের দিন আবার নিলে হয়ে যায়। কিন্তু আমরা তেল পাচ্ছি না কোনো পাম্পে। আমি 30 কিলো ঘুরছি এই শহরের ভিতরে, ঘুরে আমি কোনো পাম্পে তেল পাই নাই। বলতেছে যে তেল নাই, কিন্তু কিছু কিছু পাম্পে তেল আছে, অন্যান্য এদের কন্ট্রাক্টের গাড়ি আছে, ওই গাড়িগুলোতে তেল দেয়, আমরা দাঁড়াই থাকি, কিন্তু আমাদেরকে তেল দিচ্ছে না। ইপিজেড এর কিছু কন্ট্রাক্টে তাদের গাড়ি আছে, আর আমরা লোকালে তেল পাইতেছি 180 টাকা থেকে 200 টাকা এরকম লিটার। পাম্পের বাইরে যারা অবৈধভাবে তেল বিক্রি করছি 180 থেকে 200 টাকা করে তেল পাইতেছি আমরা। আমি 2 লিটার তেল নিছি 180 টাকা করে, আপনার 300 মনে হয় 60 টাকা। আমরা একটু পেট্রোল পাম্পের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের আসলে চাহিদা কতটুকু পাচ্ছেন প্রতিদিন? আমাদের চাহিদা হচ্ছে যে প্রতিদিন আপনার 9 হইতে 12,000 বা 12,500 লিটার, 13,000 13,500 লিটার চাহিদা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। আমাদের চাহিদা অনুযায়ী আমরা তেল পাচ্ছি 4,500, তাও পাচ্ছি আবার 2-3 দিন রেশনের পদ্ধতিতে, 2-3 দিন পর 2-3 দিন পর। একদিন আজকে পাইছি, তাহলে কালকে হয়তো পাইতে পারি, না পাইতে পারি। তাহলে আমাদের দৈনন্দিন আগের পূর্বের যে বেচা কিনা অনুযায়ী দৈনন্দিন বেচা কিনার সিস্টেম হচ্ছে আমার 1887 লিটার দৈনন্দিন সেলের চাহিদা। ওই জায়গাতে আমরা যা তেল আনতেছি 4,500 এগুলো 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে সেল হয়ে যাচ্ছে। এটাই আমাদের প্রবলেম। আমরা কথা বলছিলাম পাম্প কর্তৃপক্ষের সাথে, তারা যেটা বললেন যে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী তারা তেল পাচ্ছে না, যার কারণে এই যে সংকট, সেই সংকটটি আরো তীব্র আকার ধারণ করছে। সব থেকে ভোগান্তিতে রয়েছে যারা রাইড শেয়ার করেন, পাঠাও রাইড, তাদেরকে আমরা দেখছি একটু বেশি সংকটের মধ্যে তারা রয়েছে। দেখছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ আলামিন। সড়কপথে অবাধে পাচার হচ্ছে মাদক। আজও কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে 8 কেজি হেরোইন সহ ইয়াবা মিলেছে। পুলিশের দাবি এসব মাদকের মূল্য প্রায় 8.5 কোটি টাকা। বাস জব্দ করার পাশাপাশি 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বক্সের ভেতর সুকৌশলে টেপ দিয়ে মোড়ানো চালানটি ঢাকায় পাঠানো হচ্ছিল। টেপ দিয়ে মোড়ানো, থরে থরে সাজানো এসব প্যাকেটে রয়েছে মরণঘাতী নেশাদ্রব্য হেরোইন, সাথে নীল প্যাকেটে আছে ইয়াবা। কক্সবাজার থেকে এসব মাদক যাচ্ছিল ঢাকায়। হানিফ পরিবহনের একটি বাসে বিশেষ কায়দায় বানানো বক্সে লুকানো 8টি প্যাকেটে ছিল 8 কেজি হেরোইন এবং আরেকটি প্যাকেটে ছিল 14,000 পিস ইয়াবা, যার বাজার মূল্য 8 কোটি 35 লাখ টাকা বলে দাবি পুলিশের। তবে এ চালান কার কাছে যাচ্ছিল তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রতিটি প্যাকেটে 1 কেজি করে মোট 8 কেজি হেরোইন, যার আনুমানিক মূল্যমান 8 কোটি টাকা, এবং হলুদ রঙের কষ্টে মোড়ানো 70টি নীল রঙের জিপারের ভেতরে রক্ষিত 14,000 পিস ইয়াবা ট্যাবলেট, এবং যার ওজন 1 কেজি 400 গ্রাম, মূল্য আনুমানিক 35 লক্ষ টাকা। মাদক পরিবহনের ঘটনায় বাস চালক সহযোগী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, গ্রেপ্তারকৃতদের মধ্যে আলী হোসেন নামে একজন আন্তর্জাতিক মাদক চোরাকারবারি এবং একাধিক মাদক মামলার আসামি। এত বড় একটা চালান, 8 কেজি হেরোইন তো কম কথা না, অনেক বড় চালান। সেটা নিশ্চয়ই আমাদের আন্তর্জাতিক চোরাচালানের মাধ্যমে এটা বাংলাদেশে ঢুকেছে। আমরা প্রাথমিকভাবে যেটা জিজ্ঞাসাবাদ করেছি তাদেরকে, যে এটা কে দিল, কিভাবে আসলো, সেটা তারা এখনো আমাদের কাছে ওইভাবে কিছু বলে নাই। তবে আমরা চেষ্টা করছি তদন্ত করে এটার রুট কোথায় সেটা আমরা চেষ্টা করব। তাদেরকে আমরা রিমান্ডে আনবো, আরও রিমান্ডে এনে তাদেরকে আরও জিজ্ঞাসা করবো। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার হতে মাদকদ্রব্য। চট্টগ্রামে আরো নতুন করে 4 শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এ নিয়ে 22 জন শিশুর হাম, একজনের রুবেলা শনাক্ত হয়েছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি 88 জন, আর ভর্তি শিশুদের নমুনা পরীক্ষার জন্য ঢাকা ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস রুবেলা ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। গত মাস দেড়েক ধরেই চট্টগ্রামে হামের প্রকোপ দেখা যাচ্ছে। প্রতিদিন হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছে হাসপাতালে। উপজেলা পর্যায়ে রোববার থেকে এখন পর্যন্ত সহস্রাধিক শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।
চট্টগ্রাম শহরের সব সড়ক অলিগলি যেন তারের জঞ্জাল। সবসময় দুর্ঘটনার সংখ্যা নিয়ে চলাচল করেন পথচারীরা। পুরো প্রক্রিয়াই নীতিমালা বহির্ভূত এবং অব্যবস্থাপনায় ভরা বলছেন নগর পরিকল্পনাবিদরা। বিভিন্ন সেবা সংস্থার এসব তার বা কেবল মাটির নিচে স্থানান্তরে একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রাণকেন্দ্র নিউ মার্কেট এলাকার চিত্র এটি। বৈদ্যুতিক খুঁটি থেকে শুরু করে সড়ক বিভাজকের গাছ, এমনকি বিভিন্ন স্থাপনাতেও তারের জঞ্জাল। কুণ্ডুলি পাকিয়ে রাখা ইন্টারনেট ও ডিশ কেবল, বিদ্যুতের তার কোথাও ছেঁড়া, কোথাও নিচে ঝুলছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। বৈদ্যুতিক তার থেকে প্রায় ঘটছে শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ড। তাছাড়াও এটা বারবার এখানে শর্ট খায়। তারপর এই যে এরা বারবার কাজ করে যায়, এই যে তারগুলো দেখেন ঝুলন্ত অবস্থায় আছে। এই জায়গাটা কোনো রকম যদি আগুন লাগে, মানুষ কোনো একটা বিপদে বললে কোথাও যাওয়ার কোনো সুযোগ পাবে না। মুছে দিয়ে চলে যাই। তো এগুলোর জন্য মানুষের আজকে রাস্তায় একটা চুরি বললে তারপরে মানুষের গলায় বাজে, গাড়িতে বাজে। আগুন লাগলে তাপমাত্রা একসাথে একটা ধরবে, একসাথে একটা ধরবে, পুরো সারা সমস্যা হয়ে যাবে। বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখান থেকে আমাদের মার্কেটে বিভিন্ন সময় অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ছড়িয়ে পড়েছে। শুধু নিউ মার্কেট নয়, পুরো চট্টগ্রাম নগরীর একই চিত্র। বিভিন্ন ইন্টারনেট ও ডিশ অপারেটরদের দেয়া সংযোগ অপরিকল্পিত। এতে যেমন বাড়ছে অগ্নি ঝুঁকি, তেমনি নষ্ট হচ্ছে সৌন্দর্য। অগোছালো তারগুলোর জন্য বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, তাই ওদের সরকারের একটা ব্যবস্থা নেওয়া উচিত। হাঁটতেছি যে আমরা ইন্টারনেটের লাইন মনে করতেছি, কিন্তু এটা অনেক সময় হয়ে যায় আবার এটা বিদ্যুতের লাইন। একটা খুঁটির ভিতরে অন্তত 10 থেকে 15টা কোম্পানি একইভাবে লাইনটা চালাচ্ছে। প্রয়োজন যেসব ডিসের তার আছে এগুলো থেকে আমাদেরকে উদ্ধার করবে এবং চট্টগ্রাম আরও অনেক বেশি সুন্দর হবে। উন্নত শহরগুলোতে ইউটিলিটি সার্ভিসগুলো আন্ডারগ্রাউন্ড ডাক্ট বা কমন ট্রেঞ্জের মাধ্যমে পরিচালিত হয়। চট্টগ্রামেও সমন্বিত কেবল ম্যানেজমেন্ট নীতিমালা বাস্তবায়নের তাগিদ নগর পরিকল্পনাবিদদের। এখন যে কাজটা হচ্ছে সেটা অবৈধভাবে হচ্ছে। সিটি কর্পোরেশনের পোল, পিডিবির পোল কিংবা টিএনটির পোলগুলো কিন্তু এভাবে তারা কোনো নীতি ছাড়াই এবং কোনো ধরনের অনুমতি ছাড়া এটা ব্যবহার করছেন, বাধ্য হয়ে করছেন। তারের জঞ্জাল দূর করে শৃঙ্খলা ফেরাতে পাইলট প্রকল্পের কথা জানান সিটি মেয়র। যে কেবলগুলো বেশি মোটা সেগুলো কিন্তু আলটিমেটলি নালার সাথে তার দেওয়াতে অনেক সময় সেটা অবস্ট্রাকশন হতে পারে। তো এই জায়গায় এসে আমাদের সাথে কিছু কথাবার্তা হচ্ছে। আমরা যেগুলো চিকন কেবল সেগুলো আমরা দিতে সম্মত হয়েছি, মোটাগুলোকে আমরা আন্ডারগ্রাউন্ডে নিয়ে যেতে বলেছি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের সঙ্গে পর্যটন খাতে অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে মালয়েশিয়ান পর্যটন বোর্ড। ভিজিট মালয়েশিয়া শীর্ষক প্রচারণার অংশ হিসেবে চট্টগ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্যুরিজম মালয়েশিয়ার কর্মকর্তারা বলেন, বিশ্বব্যাপী পর্যটকদের মধ্যে ভ্রমণ আগ্রহ বাড়তে থাকায় মালয়েশিয়া তাদের পর্যটন খাতে বৈচিত্র্য এনেছে। গুরুত্ব দেওয়া হচ্ছে মেডিকেল ট্যুরিজম, শিক্ষা, পর্যটন, ইকো ট্যুরিজমে। এ সময় বিভিন্ন সংস্থা, ট্যুর অপারেটর, এয়ারলাইন্স প্রতিনিধিরাও মতামত তুলে ধরেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় গড়ে ওঠা 2 শতাধিক শিপইয়ার্ডের মধ্যে গ্রিন ইয়ার্ড ছাড়পত্র পেয়েছে 17টি। সবশেষ ছাড়পত্র পাওয়া বারাক শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা। আনুষ্ঠানিক যাত্রা শুরু উপলক্ষে শীতলপুরে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে চাহিদার 55% লোহা এই খাত যোগান দেয়। পরিবেশ বান্ধব শিল্প, রিসাইক্লিং বা গ্রিন ইয়ার্ড গড়ে তোলায় বহির্বিশ্বে ভাবমূর্তি বাড়বে বলেও জানান তারা। বৈশাখী উৎসবকে ঘিরে রাঙামাটিতে বসেছে 5 দিনব্যাপী বর্ণিল মেলা। স্থানীয়দের তৈরি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, খাবারের স্টলগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে এখন উৎসবের আমেজ। চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈশু ভিন্ন ভিন্ন নামে উদযাপিত হলেও মূল সুর একটাই, আনন্দ আর সম্প্রীতির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়া। স্থানীয়দের মতে এই উৎসব শুধু বর্ষবরণ নয়, বরং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। উৎসবকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। আমরা রাঙামাটির বৈশাখী মেলা থেকে ঘুরে আসবো। আমাদের সহকর্মী শামসুল আলম অপেক্ষা করছেন আমাদের জন্য। শামসুল, কেমন জমে উঠেছে এই বৈশাখী মেলা, কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন?
বৃষ্টি পাহাড়ের যে বৈশাখী মেলা রয়েছে এই মেলাকে কেন্দ্র করে রাঙ্গামাটি ক্ষুদ্র নিগোষ্ঠী ইনস্টিটিউট এর প্রাঙ্গণে গতকাল থেকে কিন্তু এখানে শুরু হয়েছে বৈশাখী মেলা। এই মেলায় আমরা সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন এলাকা থেকে এখানে লোকজন সমাবেশ এখানে হচ্ছে। এবারে পার্শ্ববর্তী যে জেলা খাগড়াছড়ি বান্দরবন থেকেও দেখলাম এখানে অনেক শিল্পীরা এখানে এসে তাদের এই পারফরমেন্স গুলো তারা পরিদর্শন করছেন। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সম্প্রদায়ের যেই লোকজন রয়েছে তারা বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্কা তারা এখানে এসে এই তাদের যে প্রাণের উৎসব বৈশাখী এই বৈশাখীকে তারা উপভোগ করছে। আমরা যদি বলে এখানে এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে এখানে বেশ কিছু স্টল এখানে দেওয়া হয়েছে, যেখানের মধ্যে এখানকার যে ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় রয়েছে তাদের যে উৎপাদিত পণ্য সামগ্রী এই পণ্য সামগ্রী এখানে স্থান পেয়েছে। আমরা এখানে তাদের পণ্য সামগ্রীর পাশাপাশি তাদের যে বিভিন্ন ধরনের রান্না করা খাওয়ার তারা এখানে বিক্রি করছে, যার মধ্যে এই মেলাকে কেন্দ্র করে শুধু পাহাড়ি সম্প্রদায়ের লোকজন না, এখানে বিভিন্ন বাঙালি সম্প্রদায়ের লোকজন এখানে প্রতিদিন এসে এখানে সমাগম হচ্ছে। তারাও পাহাড়ি এবং বাঙালি সকলে সম্মিলিতভাবে এই উৎসবকে তারা পালন করছে এবং সবাই আনন্দ করছে এই বৈশাখী মেলাকে কেন্দ্র করে। তাছাড়া এই রাঙ্গামাটির পাশাপাশি অন্যান্য উপজেলাগুলোতে এই বৈশাখীকে কেন্দ্র করে বেশ কিছু তারা অনুষ্ঠান হচ্ছে, যেমন মারমাদের বিভিন্ন এলাকায় তারা এই বৈশাখী অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা সেখানে অনুষ্ঠানের আয়োজন করেছে, যেমন গিলা খেলা থেকে শুরু করে তাদের ঐতিহ্যবাহী যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো তারা বিভিন্ন ভাবে তারা সেখানে প্রদর্শন করছে, যাতে তাদের ঐতিহ্যগুলোকে তারা তুলে ধরার জন্য এই বর্তমান যে এই প্রজন্মের কাছে যে তাদের পূর্বের যে ঐতিহ্যগুলো রয়েছে এই ঐতিহ্যগুলো যাতে হারিয়ে না যায় সেই কারণে তারা সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এই মেলায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। বুঝছিলাম আপনার কথা শুনে। অনেক ধন্যবাদ শামসুল। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে দিনব্যাপী স্বাস্থ্য সেবা ক্যাম্প ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। এ উপলক্ষে নগরীর হালিশহরে SOS শিশুপল্লীতে ন্যাশনাল ইউথ কাউন্সিল বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান, স্বাস্থ্যবিধি মেনে চলা, সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। জানান, প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। হেলথ ক্যাম্পে ব্লাড গ্রুপিং, চোখ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ সহ 300 জনকে সেবা দেন চিকিৎসকরা। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের রিজিওনাল ও জোনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই কনফারেন্সে সংগঠনের নেতারা এখন পর্যন্ত পরিচালিত সাংগঠনিক কার্যক্রমের চিত্র তুলে ধরেন। পাশাপাশি সুবিধাবঞ্চিতদের ভাগ্য উন্নয়নে, মানবতার সেবায় সহায়তা কার্যক্রম গতিশীল করা সহ আগামীর বিভিন্ন পরিকল্পনাও উপস্থাপন করেন। অনুষ্ঠানে জেলা লায়ন গভর্নর মুসলিউদ্দিন আহমেদ অপু, প্রাক্তন জেলা গভর্নর, রিজিয়ন চেয়ারপারসন ও জোন চেয়ারপারসনরা উপস্থিত ছিলেন। ধর্মীয় নানা আচার আয়োজনে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে সৈয়দ গোলামুর রহমান মাইজ ভান্ডারের বার্ষিক ওরস শরীফ। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত অনুরাগীরা এতে অংশ নেন। আর এই উপলক্ষে গাউসিয়া রহমান মইনিয়া মঞ্জিলে মাহফিলে বক্তারা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের বাণী অনুসরণের আহ্বান জানান। এছাড়াও দুদিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কুরআন, তবারক বিতরণ, ওয়াজ মাহফিল। দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন সৈয়দ শহীদউদ্দিন আহমদ আল হাসানি। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।